আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা করার ইচ্ছা বহুদিন থেকে হচ্ছিল। আমাদের কিছু কর্মী, কিছু নেতৃত্ব সকলেই বারবার বলছিলেন যে আপনাকে একবার নেটে বসতে হবে, অনলাইনে আসা দরকার আছে। অনলাইনে ভার্চুয়াল দুনিয়াটি একটি বিচিত্র জায়গা, যেখানে বেশিরভাগ সময় আমরা মনে করি যে ভার্চুয়াল দুনিয়াকে নিয়ে আমাদের পৃথিবী, এবং এখানেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাওয়া সম্ভব। যদিও কিছুটা হলেও হয়তো সত্য, কিন্তু পুরোপুরি ভার্চুয়াল বিশ্বের দ্বারা সমাজ পরিবর্তন হয় না। কিন্তু তারপরেও এই ভার্চুয়াল ওয়ার্ল্ড বা এই ফেসবুক, টুইটার, ইন্টারনেট, নেট দুনিয়া, ভার্চুয়াল দুনিয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এই দুনিয়াতে আপনাকে ফিট হতে হবে। আপনি যদি ফিট হতে না পারেন, তাহলে কোথাও না কোথাও আপনি পিছিয়ে যাবেন। আমি প্রায় বহুদিন থেকেই সাংগঠনিকভাবে অনেক কিছু দায়িত্ব ছেলেদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের কথাবার্তা, চিন্তা ভাবনা সব কিছুই আমাদের এখন স্পোক্স পারসন আছেন। আমি এর পূর্বে বলেইছিলাম, আমাদের স্পোক্স পারসন, স্টেট স্পোক্স পারসন জনাব আরমান কবির সাহেব, ডিস্ট্রিক্টের স্পোক্স পারসন জনাব আব্দুল সেলিম সাহেব, সকলে এসে আমাদের প্রতিনিয়ত চিন্তাভাবনা, কর্মপদ্ধতি এবং আমাদের যা স্টেটমেন্ট তারা দেন। এরপরে আপনারা প্রত্যেকেই ধীরে ধীরে আমাদের সাথে জুড়ে আছেন। দীর্ঘ 14 বছর 15 বছরের মতন হয়ে গেল, যা সত্যি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে এত দিন ধরে যারা জুড়ে আছেন বা যারা জুড়ে থাকছেন, তাদের সকলকে ধন্যবাদ। কিছু ভাই অনলাইনে এসে গুলজার ইসলাম মিদ্দা, ভাইজান জিন্দাবাদ, আইমা জিন্দাবাদ। ভাইজান জিন্দাবাদ ভাই, খুব বেশি বলার দরকার নেই। শেখ ওবায়দুল্লাহ শেখ, খুব খুশি হলাম যে ভাইজানের লাইভ নিজেকে অ্যাটেন্ডেন্স করতে। যাই হোক, আমি আপনাদেরকে জানাই যে দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের ছেলেরা বিভিন্ন উইংসের উপর কাজ করছে। সেই কাজগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আনিসুদ্দিন ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আমি আমাদের সংগঠনের যে চিন্তা ভাবনা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি। একটি ভাবনা নিয়ে আমরা এগোচ্ছিলাম 2015 থেকে, 2010-11 থেকে আমরা এই ভাবনা মানুষের সাথে পৌঁছে দিয়েছি, এবং ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জেলা সহ অন্যান্য জেলাতেও আমাদের কাজকর্ম পৌঁছাচ্ছে। আগামীর শেখ বাকিবুল ভাইজান আগামী কি চিন্তাভাবনা একটু বললে ভালো হয়। চিন্তাভাবনা আলহামদুলিল্লাহ আমাদের, আপনারা যারা জানেন যে আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা খুব ধীর গতিতে এগোচ্ছি। যে এগোনোটা আপনাদের কাছে মনে হতে পারে যে সেরকম কিছু মেসেজ আসছে না, আসলে পরিকল্পনাহীনভাবে ছুটার পক্ষে আমি নই বা আমাদের সংগঠন নয়। কিছু চিন্তাভাবনা তো আমরা জেলাতে প্রকাশ করেছি। আমাদের একটি খবর কাগজ আছে, দ্য ভয়েস অফ ওয়াদি, এতে আমাদের প্রতিনিয়ত পরিকল্পনা, চিন্তাভাবনা চলছে। আমরা একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম বানাতে যাচ্ছি, যেটা আমি আলোচনার পরে আসব, যেখানে আরও বিশদভাবে আমাদের নেক্সট প্রোগ্রামগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। নাদিম বিল্লাহ জি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ নাদিম বিল্লাহ সাহেব ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। আপনার ট্রাভেল এজেন্সি কেমন চলছে? আপনি মক্কাতে মানুষ নিয়ে যাচ্ছেন, খুব ভালো খিদমত করছেন, পরিষেবা দিচ্ছেন, আমি শুনেছি। আল্লাহ আপনাকে দিয়ে এবং প্রত্যেককে আমাদেরকে দিয়ে ভালো দিনের কাজ করিয়ে দিন। শেখ আব্দুল সালাম অনেকদিন পরে এলেন, প্রিয় ভাইজান, সংগঠন কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য কিছু বলুন। আমার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে হবে না আব্দুল সেলিম সাহেব, আপনি নিজেও একজন ভালো কর্মী,
আমি বিশ্বাস করি আপনারা আপনাদের নেতৃত্বকে যদি দেখেন, লক্ষ্য রাখেন, তাহলেই আপনারা উদ্বুদ্ধ হবেন। একটি জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, কারবালার মাস, মহরমের মাস, এটা মাথায় রেখে যদি এগিয়ে যান, বুঝতে পারবেন যে পার্থিব হার এবং জিত আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। পার্থিব হার জিতেরকে লক্ষ্য রেখে আপনারা এগোবেন না। কারবালার মাঠে সৈয়দনা হোসেন আপাত দৃষ্টিতে হেরে গিয়েছিলেন, বাট এটা নিশ্চিতভাবে গোটা পৃথিবী জানে যে সৈয়দনা হোসেন বিজয়ী হয়েছিলেন। ইয়েজিদ হেরে গিয়েছিল, কিন্তু জিতে গিয়েছিল, কিন্তু তার জিতা পৃথিবীর কাছে তাকে অপদস্থ হওয়া এবং অপমানিত হওয়া ছাড়া তার কোনো কাজে আসেনি। সুতরাং সবসময় সন্তুষ্টিতা আল্লাহর জন্য যেন হয়। কোনো মানুষকে ভয় পাবেন না, কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করবেন না। প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আপনার কাছে পৃথিবী আপনার কাছে এসে পৌঁছে যাবে। এটা আমাদের পুরোপুরি দৃঢ় বিশ্বাস। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান লাইভে আসার জন্য ধন্যবাদ। কমন প্রশ্নগুলোতেই উত্তর দেব, এমনি যেগুলো প্রশ্ন করেছেন কেমন আছেন, ভালো আছেন, এই প্রশ্নগুলো ঠিক আছে। আপনাদের সকলকেই বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ মোবারক করিম সৈয়দ খালেদ আলীর মডেল মাদ্রাসা নিয়ে বিস্তারিত বলবেন ভাইজান। অনেকেই মাদ্রাসা নিয়ে ভুল ধারণা আছে, ইংরেজি মাধ্যম নাকি বাংলা মাধ্যম, পড়ালেখার মান নিয়ে আলোচনা করবেন। ভালো একটা প্রশ্ন শেখ মোবারক করিম সাহেব। সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, আমি এর আগেও বলেছি যে এটা আমার অনেক ভাবনার মধ্যে এটা একটা ভাবনা। আপনারা জানেন যে সমাজকে নিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ভাবনা ভেবে চলেছি, বা সোশ্যাল এক্সপেরিমেন্ট আমি করে চলেছি, এবং যে এক্সপেরিমেন্টগুলো চিরাচরিত ভাবনা থেকে একটু ব্যতিক্রমী। আমাদের দেশে দু ধরনের এডুকেশন সিস্টেম আছে, এক ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়াম অথবা মাদ্রাসা মিডিয়াম, কিন্তু একটি কম্বাইন্ড এডুকেশন সিস্টেম আমাদের রাজ্যে বা আমাদের জেলাতে এখনও সেভাবে ব্যাপক আকারে হয়নি। আমাদের রাজ্যেও খুব কম কিছু কিছু ইনস্টিটিউট এগুলোকে এখনও তৈরি করছে, বাট সেরকম স্যাটিসফ্যাকশন আমার মনে হয় না যে ভালো যারা পেরেন্টস হবেন তাদের কাছে পৌঁছে দিতে পেরেছে। তো আমি নিজেও ব্যতিক্রমী চিন্তাভাবনার সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি বা কাজ করি। তো সেখানে দাঁড়িয়ে আমি এই প্রতিষ্ঠানটা বানিয়েছি, যেখানে প্রাইমারিলি এটি একটি সিবিএসসি বোর্ডের সিলেবাসকে ফলো করে পড়ানো হয়, বাট এর মধ্যে একটি অ্যারাবিক সেকশন আছে যেখানে লিটারেচারের উপরে গুরুত্ব দেওয়া হয়, যেটা সৌদি আরবের কিছু সিলেবাসকে আমরা ফলো করছি, যেখানে ল্যাঙ্গুইস্টিক যে ভাষাতত্ত্বর বিষয়ে ছেলেদেরকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা কমসে কম আরবি ইংরেজিটা খুব ভালোভাবে পড়ে। আর বেসিক যে টার্গেট আছে, আমরা এখানে লোয়ার থেকে নিয়ে ক্লাস 4 পর্যন্ত, লোয়ার আপার 1 2 3 4, এই 6 বছরে যে সমস্ত ছেলেরা একটু ট্যালেন্টেড হবে বা যাদের ক্যাপাসিটি আছে, যারা এই শিক্ষা ব্যবস্থাকে অ্যাডপ্ট করতে পারবে, এই 6 বছরে তাদেরকে হাফেজে কোরআন করার একটা আমাদের পরিকল্পনার মধ্যে আমরা রেখেছি। এবং এই মাদ্রাসা এই মুহূর্তে আমরা বেশি বুঝতে পারবো না, কারণ বেশিরভাগ সময় আমাদের যেহেতু এটা নতুন একেবারে, ফলে এই এডুকেশন সিস্টেমটাকে বোঝার জন্য একটু সময় লাগবে। যারা গার্ডিয়ানস আছেন তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ওভারঅল আমি কয়েকদিন আগে বলেছিলাম, এখানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা সাকসেস স্টুডেন্ট বানানোর থেকে আমরা একজন ভালো নৈতিক স্টুডেন্ট, যার মোরাল ক্যারেক্টার ভালো হবে, এরকম একটা স্টুডেন্ট তৈরি করতে চাইছি, যা সমাজকে দেবে। আজকের দিনে আপনি বড় প্রফেসর দেখে নেন এবং বড় আলেম দেখে নেন, বড় হুজুর দেখে নেন, বড় মুফতি দেখে নেন, বড় বক্তা দেখে নেন, এদের মাধ্যম থেকে সমাজে আউটপুট খুব কম। এটা আমাকে বলতে খারাপ লাগছে, বাট আমাদের মতন মানুষ থেকে সমাজ খুব বেশি কিছু পায় না। আপনি একজন ডক্টরকেও নিয়ে দাঁড় করিয়ে নেন, একজন ইঞ্জিনিয়ারকেও নিয়ে দাঁড় করান, একজন আলেম হাফিজকে, ইমামকে নিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রত্যেকে খুব কনজারভেটিভ মাইন্ডের, বা আমরা খুব ন্যারো ভাবনা থেকে বড় হয়েছি। কেননা আমাদের সারাউন্ডিং, আমরা যেখান থেকে বড় হই, আমাদেরকে শেখানো হয় যে সফল হতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? দ্যাট উই হ্যাভ আর্ন সাম মানি, আমাদেরকে অর্থ কালেক্ট করতে হবে। আমাদের কাছে যদি একটা বড় গাড়ি হয়, একটা বড় বাড়ি হয়, সো উই আর সাকসেস, এবং আমরা সমাজে সফল। এই যে ভাবনা, এই ভাবনা আমাদেরকে খুব ঘৃণিত এবং হীনমন্যতায় ভুগিয়ে রেখেছে। ফলে আমরা কোথাও ভালো সমাজে কথা বলতে পারি না, ভিতরে ভিতরে একটা কমপ্লেক্স ভুগতে থাকি। আমাদের মনে হয় আমরা সফল, যদি আমাদের রেসপেক্ট আমাদেরকে কেউ না করে, তো আমাদের মনে হয় রাগ হয়।
তো আমরা এই সমস্ত ছেলেদেরকে এখানে তাদের কালচার, তাদের শিক্ষা, তাদের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা চেষ্টা করছি পরিবর্তন করার। ভাইজান সিউড়ি আইমা ইউনিট অনেক দুর্বল হয়ে গেছে, এই বিষয় নিয়ে কিছু কথা বলুন। জি ভাই, আইমা ইউনিট দুর্বল সব জায়গায় হয়ে আছে, এমন কথা অস্বীকার করার জায়গা নেই। কেননা আমরা যে স্ট্রং হওয়ার স্বপ্ন দেখি, সে স্ট্রংটা আমরা এখন হতে পারিনি। বাট চিন্তার কিছু নেই, যেখানে আপনারা মনে করছেন দুর্বল হয়ে আছে, আপনাদের এলাকার নেতৃত্ব যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা কাজ করুন। যদি আপনার মনে হয় যে আপনার নেতৃত্ব কাজ করছেন না, তাহলে আপনি নিজে নেতৃত্ব দিন। আমি জামাত ইসলামীর জনাব আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটা বড় কোটেশন আমার বারবার আমি আমাদের ছেলেদেরকে বলি, কেননা আপনারা জানেন যে সব জায়গার ভালো জিনিসটা আমরা গ্রহণ করার চেষ্টা করি। জনাব আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আপনি জামাত ইসলামী করুন, যদি আপনাকে জামাত ইসলামী নাম ভালো লাগে তাহলে আপনি যে কোনো একটি ইসলামিক দল করুন, যদি আপনাকে কোনো ইসলামিক দল পছন্দ না হয় তাহলে আপনি নিজে একটি ইসলামিক দল তৈরি করুন এবং তার দ্বারা মানুষকে জুড়ে সংঘবদ্ধ করুন। তো সেম কথা বলবো, আপনি আইমা করুন, আইমার নেতৃত্বদেরকে মান্যতা দিন। যদি আপনার মনে হয় আইমা আপনার মনে হচ্ছে কোনো লিডার নেই, তাহলে আপনি নিজে এসে লিডিং করুন, অভিযোগ করার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে না, আপনার মধ্যে লিডিং দেওয়ার ক্ষমতা নেই এবং আইমার মধ্যেও নেতৃত্ব নেই, তাহলে আপনি অন্য কোনো অর্গানাইজেশনে যান, যেখানে আপনার মনে হবে আপনি সেখানে কিছু দিতে পারছেন। তাহলে এই আউটপুট যদি আমাদের ভাবনার মধ্যে আসে, আমরা আইমাকে গোটা পশ্চিমবঙ্গে আইমাই একমাত্র সংগঠন হবে যার দ্বারা সমাজের কাজ হবে, এই ভাবনার থেকে বেশি আমরা মনে করি আইমার ভাবনা সমস্ত অর্গানাইজেশনগুলো লিক এবং তারা এই ভাবনার উপর কাজ করুক। তো আমি দুস্থ মানুষের পাশে থাকা রোহিঙ্গার মধ্যে রাকিবুল আইমা, আসসালামু আলাইকুম। সম্মানীয় চাইছেন বর্তমান আপনার নাম নিয়ে কিছু সমাজ বিভিন্ন রকম সামাজিক কাজ করছে, তাদের বিরুদ্ধে বলুন। দেখুন, নাম নিয়ে কিছু বলার নেই, নাম দিয়ে যদি সবচেয়ে বেশি ক্ষতি হয় তাহলে আলেম ওলামা মৌলী সাহেবরা ইসলামের নাম নিয়ে ক্ষতি করেছে। ফলে যদি সেরকম কিছু থাকে অবশ্যই বলবেন, আমার যদি মনে হয় যে সেখানে কোনো কাউন্টার করার দরকার আমি করব। আর সেরকম ভালো আমাদের প্রিয় ভাইজান, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার হুজুরের স্বপ্ন আল্লাহ পূরণ করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইজান, যে মোবাইলে কোরআন শরীফ আছে সেই মোবাইলে টয়লেট নিয়ে যাওয়া যাবে কিনা? আজিবুর রহমান সাহেব, আমি প্রথম কথা বলি, ইসলামিক মসলা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করি না। আমার নিজস্ব কিছু ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়নের উপর আমি চলি। আপনি ভালো কোনো মুফতিকে নিয়ে প্রশ্ন করুন। আর যদি আপনি বলেন যে আপনার অভিমত কি, আমি আমার নিজস্ব অভিমত হচ্ছে যে মোবাইলে যে কোরআনের কারিমের আয়াত থাকে সেই বিষয়টা আগে জানতে হবে। কোরআনুল কারিমের আয়াত যদি ডিসপ্লেতে দেখা যায় এবং বাথরুমে সেই অবস্থা যদি ঢোকা হয়, তাহলে আমার মনে হয় এটা উচিত হবে না এবং এর ব্যাপারে ভালো মুফতিরা ফতোয়া দিবেন। বাট কোরআনুল কারিম যখন আমাদের বন্ধ থাকছে, স্ক্রিনে থাকছে না, এটা একটা কোড, যেটা ভালো যারা টেকনিক্যাল বিষয় জানেন তাদের কাছে আরও জেনে নেবেন, তাহলে তারা বলতে পারবেন এই কোডটা কোরআনুল কারিম না। কিন্তু এটা যখন ফরম্যাটে করে সফটওয়্যারে আমরা খুলছি, তখন এটা ডিসপ্লেতে আয়াত হয়ে আসছে, তখন অবশ্যই এটা বর্জনীয় এবং খোলা উচিত নেই, বাথরুমে যাওয়া উচিত নয় এবং না তো বাথরুমে কোরআন তেলাওয়াত শোনা এবং কোরআন তেলাওয়াত করা উচিত। ভাইজান হলদিয়া নিয়ে কিছু বলতেন ভালো হতো। জাহির আব্বাস সাহেব, জাহির সাহেব, হলদিয়া ব্লক সম্ভবত আজকেই ব্লক কমিটি গঠন হলো। আমি হলদিয়া ব্লকের নেতৃত্বদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদেরকে সাধুবাদ জানাই, নিঃস্বার্থভাবে নির্লসভাবে যেভাবে তারা কাজ করে যাচ্ছেন। এবং আপনাদের যারা নবনির্বাচিত, যারা নেতৃত্ব পেয়েছেন, তাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা ভালো থাকুন। কাজে শেখ রাশিদুল, এই স্বার্থপর সমাজে আপনার মতো রাজনৈতিক নেতার অভাব। একজন রাজনৈতিক নেতা আপনার সৎ এবং স্বচ্ছতা পরিশ্রমের কাছে হার মানবেই। রাশিদুল ভাই, এটা আপনার একটা বৃহত্তর ভাবনা। আমি প্রথম কথা, রাজনৈতিক নেতা হওয়া পছন্দ করি না। অবশ্যই আমি চাই যে রাজনৈতিক ফিল্ডে আমাদের সমাজের ছেলেরা, মুসলিম ইউথেরা বেশি বেশি করে আসুক, যাতে যারা রাজনীতির নামে আমাদেরকে ইউজ করছে তারা বুঝতে পারবে যে এই সংখ্যালঘু সমাজকে ইউজ করা তো সহজ নয়। বাট রাজনৈতিক নেতা আপনাদেরকে হতে হবে এবং রাজনৈতিক নেতা হওয়ার জন্য যে আমার কোনো সহযোগিতা থাকে আমি তা করার চেষ্টা করব বা আমি করে চলেছি সন্তর্পণে, খুব নিঃশব্দেহে। তবে আমি পলিটিক্সে সরাসরি জড়িত মানে পলিটিক্যাল ভোটে আমি দাঁড়াবো না, বাট পলিটিক্সে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। ভাইজান, পশ্চিম মেদিনীপুরের জেলা কমিটি সম্পর্কে কিছু বলতে অনুরোধ করছি। পশ্চিম মেদিনীপুরের সম্ভাব্য অবজারভার আপনাদের জানাব হাজি জামশেদ সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের জানাব হাজি বদরুদ্দোজা সাহেব আছেন, এনারা দুজনে পশ্চিম মেদিনীপুর দেখছেন, কথা বলুন। লাভ ইউ বস। সৈয়দ হামজা বিন সৈয়দ, ভাইজান আপনার মতে নেতা পেয়ে আমি থ্যাংক ইউ।
আমার মতন নেতা পেয়ে ধন্য হওয়ার কিছু নেই। আমার থেকে অনেক ভালো ভালো নেতা পৃথিবীতে এসেছেন এবং তারা দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং আমার মতন নেতা পেয়ে আপনি ধন্য না হয়ে, যদি আপনার মনে হয় আমার কোনো কাজ সমাজে উপকার আনছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার এই কাজকে এগিয়ে নিয়ে যান। আপনার মতন নেতা, আপনার মতন মানুষ এরকম বলে লাভ নেই। যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন আমার নিয়ে আলোচনা করলেও করতে পারেন, কিন্তু এখন কোনো লাভ নেই। আর ভাইজান 2026-এ আমরা কি কিছু নতুন দেখতে পাবো? মিরাজ ভাই 2026-এ নতুন তো কিছু দেখতে পাবো না যতক্ষণ না আমরা আমাদের সমাজ থেকে কিছু ভাবনা আনি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি আমাদের একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনার উপরে আমরা হাঁটছি এবং এই পরিকল্পনার উপরে আমরা কাজ করছি, যে কাজ আমাদেরকে আগামীতে একটা পরিবর্তিত সমাজ দেখার জন্য সাহায্য করবে। আর জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি। আসসালাম। 2026 বিধানসভা নিয়ে কেমন প্রস্তুতি হবে? রেজাউল করিম শাহ, 2026 এখন অনেক দূর, দেরি আছে, তবে ইনশাআল্লাহ 2026 নিয়ে আমরা যখন কাজ করব আপনারা দেখতে পাবেন। এই সমাজ, আমি একটু আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, একটা ফোন এসছে। হ্যাঁ বলুন, আমি একটু লাইভে আছি। এই ফোনটা রিসিভ করতে বাধ্য হলাম, কেননা আমার শ্যালক সাহেব, জানাব পিজে ইসাক সিদ্দিকী সাহেব ফোন করছিলেন। সালা সাহেবদেরকে এড়ানো খুব মুশকিল। আবার মানুষজন আজকাল বলে আমি আমার সালা সাহেবকে নাকি একটু বেশি ভালোবাসি। আসলে উনি এতটা বেশি ভালোবাসেন যে ওনাকে ভালোবাসা ফিরিয়ে দিতে হয়। ইট ইজ ভাইজান, কিছু মানুষের ভাইজান ইউনিট নিয়ে কিছু বলুন। মালিগ্রাম ইউনিট, সমস্ত ইউনিটগুলো ভালো কাজ করছে, সেরকম কিছু নেই। 2026-এর প্রস্তুতি ঠিকঠাক আছে। হুজুর ভালো আছেন? দাদা আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ভাইজান 2026-এ আমরা দেখতে পাবো, জি ইনশাআল্লাহ, হাল্লান জনকল্যাণ সমিতি, দুস্থ ফাঁকা জায়গার অঙ্গীকারবদ্ধ, শেখ আরিফুল সাহেব, আপনাদের অর্গানাইজেশনকে আমরা মোবারকবাদ জানাই, মানুষের জন্য কাজ করছেন, আরও ভালোভাবে কাজ করুন। ভাইজান আমাদের দাসপুর ইউনিট ঠিক আছে, আমি কোনো ইউনিট নিয়ে আলাদা করে কিছু কথা বলবো না, আপনারা কাজ করছেন, ভালো কাজ করেন। হাবিবুর রহমান, পঞ্চায়েত নিয়ে আপনার কর্মসূচি কি? ভাই পঞ্চায়েত নির্বাচন 1 বছর হয়ে গিয়েছে এবং এই 1 বছরে আমরা যেটা সফলভাবে করতে পেরেছি, আমি মনে করি যে সরকার যেভাবে কাজ করে আমরা ওইভাবে কাজ তো করতে পারবো না, বাট আমরা কিছু এক্সেপশনাল কাজ পঞ্চায়েত নিয়ে করেছি, যা আগামীতে পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য পঞ্চায়েতের মানুষদেরকে একটা বার্তা দিয়ে দেওয়া যে আমরা কেবলমাত্র কথা বা কেবলমাত্র কর্মের মধ্যে থেকে আমরা এগোই না, কর্মের মধ্যে থেকে আমরা কাজ এগোতে বিশ্বাস করি। আপনারা দেখেছেন আমরা মহিষাদল থানার একটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত কাঞ্চনপুর, যেখানে আমরা প্রায় 3টা পঞ্চায়েত জিতেছিলাম, আমরা সেখানে একটি খাল সংস্কারের কাজ করেছি এবং এই খাল পুরোপুরি একটি ব্যতিক্রমী ভাবনা। দীর্ঘ 25 বছর এলাকার লোক, সিপিএম তৃণমূল সমস্ত মানুষেরা দীর্ঘদিন ধরে তারা প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু তারা এই খাল খনন করেননি এবং আমরা এটা ডেভেলপ করেছি প্রায় 1 কিলোমিটারের বেশি এই খালটি, এবং যে কাজ করা হয়েছে আমরা কোনোদিন যদি আপনাদের কাছে পুরোপুরি এটাকে একটা ভিডিওগ্রাফির মাধ্যম থেকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন পঞ্চায়েতগুলোতে আমরা স্ট্রিট লাইট আমরা ইনস্টলেশন চলছে, এর ভিডিও আপনারা পাবেন। বিশেষ করে মাইনরিটিজ এলাকাতে পঞ্চায়েতগুলোতে সরকারিভাবে স্ট্রিট ল্যাম্পগুলো প্রায় দেওয়াই হয় না। আমি পলিটিক্স করার জন্য এই কথা বলছি না, বাট আমি সবসময় আপনাদেরকে বলি যে তৃণমূল সরকারের উচিত হবে যে মাইনরিটিজ এরা যে কাজ বা যে সমর্থন তাদেরকে দিচ্ছে তার কৃতজ্ঞতা তারা যেন স্বীকার করে। না হলে তারা যদি মনে করে যে একটা সময় পর্যন্ত এই 500 টাকার ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখবে আর কিছু কি বলে সংখ্যালঘু দুষ্কৃতীদেরকে নেতা বানিয়ে তারা এলাকা দখল রাখবে, তাহলে এটা হয় না। বাংলাদেশের মতন আজকে যে বাংলাদেশে আমরা যে গণ আন্দোলন দেখতে পাচ্ছি, এটাই বোঝাতে চাইবো যে সময়ের অপেক্ষা, যে কোনো টাইম যে কোনো ক্ষমতায় উল্টে যাবে যদি তারা সঠিকভাবে তাদের ভোট ব্যাংকে মূল্যায়ন না করতে পারে, যেটা তৃণমূল মাইনরিটিসদেরকে নিয়ে একেবারেই করছে না। ভাইজান 5 তারিখে কি আপনি মালয়েশিয়া আসবেন? ভাই আমি এখন এই বিষয়ে কোনো কথা বলবো না, প্রোগ্রাম অনেক কিছু আছে, কিন্তু হবে না, আমার সময় থাকলে অবশ্যই আসবো।
আর 2026 আজকে আপনাকে নতুন মেজাজে দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বাবাই ভাই, থ্যাংক ইউ। আইমার ওকে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য। ভাইজান শুনছিলাম আইমা সমর্থিত একটি নতুন রাজনৈতিক দল কিছুদিনের মধ্যে লঞ্চ করবে, এটা নিয়ে যদি কিছু বিস্তার বলেন। আইমার ওকে ভাই, জি হ্যাঁ, আমরা আমাদের প্রত্যেকটি কর্মী এবং অল্টারনেটিভ পার্টি যারা ভাবছেন পশ্চিমবঙ্গের মাটিতে একটি অল্টারনেটিভ দলকে তারা দেখতে চান, আমি আপনাদেরকে জানাই যে আমরা একটি নতুন রাজনৈতিক দলকে বাংলার মাটিতে আনার চেষ্টা করছি। আইমা যেমন এর পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেছে, তৃণমূল, সিপিএম বা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন ছিল। এইবার আমরা একটি ইন্ডিভিজুয়াল একটি রাজনৈতিক দলকে আমরা সমর্থন করার পরিকল্পনা করছি, যা খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে নিয়ে আসব। আমি আবার আপনাদেরকে বলি, রাজনীতি করার জন্য আমাদের রাজনৈতিক দল নয়, আমাদের কিছু ডিমান্ড আছে আইমা থেকে। এই ডিমান্ডকে আমরা ফুলফিল না হওয়া পর্যন্ত আমরা এই কাজগুলোকে আমরা লড়াইটা জারি থাকবে এবং সরকারকে আমরা এই বিষয়টা বোঝাতে হয়তো ব্যর্থ হয়েছি, বাট আমরা বিভিন্ন জায়গা থেকে এটা সরকারকে বোঝাতে চাইছি যে মাইনরিটিসদের কিছু ডিমান্ড যদি আপনারা ফুলফিল করেন তাহলে আমরা সবসময় আপনার পাশে আছি। ভোট করার জন্য বা কারো হয়ে আমরা ক্যাডার হয়ে ভোটে লড়ছি না। আর ভাইজান কেমন আছেন? সুস্থ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি সুস্থ থাকবেন ভাইজান। এসকে মডেল মাদ্রাসা নিয়ে কিছু বলুন। ঠিক আছে ভাই, আমি তো বলেছি আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। এমডি আসিফ, আমাদের পেজে আমাদের ডিটেলস দেওয়া আছে, আমাদের নাম্বার আছে। সম্মানীয় চাইছেন বর্তমান আপনার নাম নিয়ে কিছু সমাজ। আচ্ছা ভাইজান, ইউ আর দ্য গ্রেট লিডার, আল্লাহ পাক আপনার সুস্থ। সুপ্রিয়া জাজ ভাই, সংসদে নির্মলা সীতারামনের নতুন বাজেট সংখ্যালঘু সমাজে বেশি বঞ্চিত, এই নিয়ে কিছু বলবেন। শেখ মোহাম্মদকে জি, বাজেট নিয়ে কিছু বলার নেই। আমি ধর্মীয় তাস খেলাকে বেশি পছন্দ করি না। আমি একটি বিষয়ে খুব খুশি, যদিও এটা প্রকাশ্যে বলা উচিত নয়, তবে আমি সবসময় প্রকাশ্যে কথাটা বলি যেটা আমার মনের এবং আমার ভাবনার আছে। বিজেপি যতদিন এই ভারতবর্ষে থাকবে আপনি নিশ্চিত থাকুন হিন্দুদের জন্য আলাদা করে কিছু ভাবতে হবে না। সাম্প্রদায়িক হিন্দুদেরকে ধ্বংস করার জন্য বিজেপি যথেষ্ট। যারা একটু ইন্টেলেকচুয়াল লেভেল বা যারা একটু কোনো বিষয়কে গভীরভাবে ভাবেন তারা আমার এই কথাটার গুরুত্ব বুঝতে পারবেন। বিজেপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয় সেটা হচ্ছে হিন্দু সমাজ এবং ব্যবসায়ীরা, যারা বিজেপিকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখে নিয়ে এসছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। এই কথাটা কেবলমাত্র কথার জন্য নয়, আমরা অপেক্ষায় থাকবো, দেখব আমরা যে যাদেরকে নিয়ে আমরা ভয় পাচ্ছি তারাই একদিন সবচেয়ে বেশি তাদের সমাজকে ক্ষতি করবে। পাঁশকুড়া পৌরসভা নির্বাচন নিয়ে আপনার মতামত দিন সেলিমবাবু। সেলিমবাবু, আমাদের নির্বাচন নিয়ে পরিকল্পনা অনেক কিছু আছে। আমি আবার বলছি, সময় হলে আমি কথা বলি, কেননা আমি না তো ব্লাফ পলিটিক্স করি আর না তো আমার কাছে কাউকে প্রেশার করার জন্য কোনো কথা বলা। আমরা চেষ্টা করব আইমা বা প্রতাপপুর দরবার শরীফ সামাজিক এবং সোশ্যাল কাজ এবং রিলিজিয়াস কাজের মধ্যে নিজেকে ঘিরে রাখি। আমি আমার পার্সোনাল লাইফ আমি এটা মনে করি যে এইভাবে আমি থাকা পছন্দ করি। বাট সরকার যদি মনে করে যে না এদেরকে বাধ্য করা হবে, তাহলে গণ আন্দোলন এবং ভারতের ভোটিং সিস্টেমের মাধ্যম থেকেই আমরা পাঁশকুড়াতেও পৌরসভা আগামীতে পরিবর্তন করার ভাবনা চিন্তা রাখবো। যদি কোনো প্রশ্ন আমি ছেড়ে যাই আমাকে দেবেন। আর সেরকম বিশেষ কিছু নেই। রেল দুর্ঘটনা যেগুলো হয়ে যাচ্ছে ওগুলোর ব্যাপারে আপনার ধারণা কি? দেখুন সাহেবুদ্দিন ভাই, রেল দুর্ঘটনা তো আজকের দিনের নয়। এই রেল দুর্ঘটনা একটি অনেক পুরনো আমাদের ভারতবর্ষের একটা কলঙ্কিত চ্যাপ্টার বললে কোনো ভুল বলা হবে না। কেননা রেল দুর্ঘটনা কংগ্রেসের সময় হয়েছে বা তার আগেও। আসলে আমাদের দেশে মানুষের প্রাণের মূল্য নেই, এটা রাজনৈতিক দলেরা খুব ভালোভাবে জানে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবতেই পারেন দেশের জনগণ যতক্ষণ না ফেডারেল সিস্টেম, যতক্ষণ না আমাদের ডেমোক্রেসির ভ্যালু এগুলো বুঝতে পারে, ততক্ষণ পর্যন্ত ডবল ইঞ্জিন ডায়লগ বা আমরা স্বাধীন এই কথাগুলোই শুনতে হবে। শেখ ইব্রাহিম আইএসএফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি ভাইজান? আমার শরীরটা খুব অসুস্থ, একটু দোয়া করবেন আমার জন্য।
ইব্রাহিম ভাই, আমি দোয়া চাই আপনাদের সকলের জন্য, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, আপনাদেরকেও ভালো রাখেন। যেখানেই যে আছেন প্রত্যেকের ভালো থাকাটা জরুরি। আমার এই বিষয়টা নিয়ে কথা বলার সাথে সাথে রেল দুর্ঘটনা করার পিছনে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে প্রশ্ন করার লোক নেই। আর এখানে জনসংখ্যা এত বেশি যে জনসংখ্যাকে সরকার কেবলমাত্র কাউন্টিংয়ের মধ্যে রেখেছে এবং ভোটের জন্য জনসংখ্যার ভ্যালু আমাদের নেতাদের কাছে আছে। আমি একটা প্রশ্ন এসেছে, আমি ভাইজান, মানি মার্কেট কি মুসলিম সমাজের জন্য জায়েজ হবে? মানি মার্কেট বিষয়টা আগে বুঝি, আপনাদের জন্য একটু বোঝা দরকার যে মানি মার্কেট শব্দটাকে আগে ভালো করে বুঝতে হবে এবং এটার জন্য কোনো ভালো আলেমকে আপনারা যদি প্রশ্ন করেন তিনি বুঝবেন। অ্যাকচুয়ালি এখনকার দিনে শেয়ার কেনা বেচা একটা ট্রেডিং একটা অনেক বড় একটা বিজনেস সেক্টর তৈরি হচ্ছে, যা ভারতের বেশিরভাগ জনসমাজ এগুলো জানে না। নাম্বার 2, মুসলিম সমাজ আরও কম জানে, আলেম ওলামা অনেক কম জানে। আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি প্রায় আমাদের ছেলেদেরকে বলি, আজ থেকে প্রায় 15 বছর, আরও একটু বেশি, 17-18 বছর আগে যখন শেয়ার সম্পর্কে আমাদের দেশের আলেম ওলামারা এক কথায় বলতেন শেয়ার মার্কেট হারাম, তো ওই ট্র্যাডিশনাল কথার উপরে আমরা কথা বলেছি শেয়ার মার্কেট হারাম। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে আলেম ওলামাদের মধ্যে একদল আলেম শেয়ার মার্কেট সম্পর্কে পক্ষে বলেছেন, একদল বিপক্ষে বলেছেন, বিতর্কিত। আমি এইটুকুন বুঝি, শেয়ার মার্কেট বলতে ওই সমস্ত শেয়ার যেগুলোর মধ্যে কোনো ব্যবসায় হারাম এনগেজ নেই, সেই শেয়ারগুলো, যেমন আমাদের দেশের টাটা বা হিন্দুস্তান পেট্রোলিয়াম, যারা ডিরেক্ট এমন কিছু জায়গায় শেয়ার বিক্রি করছে বাজারে, সেগুলোতে শেয়ার কেউ কেনা বেচা করলেও করতে পারেন, যাতে ডিরেক্ট লাভ লসের ব্যাপার আছে। শেয়ারটা আপনাকে একটু বাংলায় একটু ভেঙে বলে দিই, যারা হয়তো প্রথমবার শুনবেন তারা কনফিউজ হয়ে যাবেন। আপনারা গ্রামে দুটো বন্ধু মিলে আমরা বিজনেস করি, দুই বন্ধু মিলে পার্টনারশিপে ব্যবসা করছি, যে 50-50 শেয়ার। এই কথাটা আপনি যখন কোনো আলেমকে গিয়ে বলবেন যে ভাই আমরা গ্রামে দুই বন্ধু 50-50 শেয়ারে ব্যবসা করব, এটা হারাম হবে না হালাল হবে, আপনি দেখবেন সে বলবে এটা অবশ্যই হালাল হবে। অথবা এইভাবে যদি আপনি গিয়ে বলেন যে ভাই আমার এক বন্ধু সে টাকা ইনভেস্ট করবে আর আমি পরিশ্রম দেব, তাহলে কি তার বিনিময়ে আমি লাভ নেব, দেখবেন তারা বলবে যে হ্যাঁ চলবে। এরকম ধরনের বিভিন্ন অপশান আছে, যে অপশানগুলোতে হালাল এবং হারামের উপর ফতোয়া আছে। কিন্তু আমাদের দেশে এখন শেয়ার মার্কেটিংয়ে একটা প্রবলেম হচ্ছে যে এখন বাজারে ব্যাপক আকারে একটি প্রচলন হচ্ছে যে শেয়ার মার্কেটে টাকা এঙ্গেজ হবে, কিন্তু আপনাকে প্রফিট একটা রেশিও বলে দেওয়া হচ্ছে যে ভাই এত% আপনাকে প্রফিট দেওয়া হবে গ্যারেন্টেড। আপনি বোঝার চেষ্টা করবেন, যখন কোনো মানি রিটার্ন, গ্যারেন্টেড রিটার্ন আসছে, এটা ইন্টারেস্ট, সুদ। ফর এক্সাম্পল, আপনি ব্যাংকে টাকা দিচ্ছেন, ব্যাংকও কোথাও না কোথাও টাকা ইনভেস্ট করে, ফলে ব্যাংক টাকা ইনভেস্ট করে অথবা ব্যাংক অন্য কারো কাছে টাকা দিয়ে সুদ নেয়, নিয়ে আপনাকে দেয়। তাহলে ব্যাংকিং সেক্টরে যেমন আমরা টাকা 100% অ্যাসিওর হওয়ার জন্য আমরা টাকা নিতে পারি না, তেমনি কোনো মানি মার্কেট বা শেয়ার মার্কেট যারা বাজারে করেন তারা যদি 100% অ্যাসিওর হয়ে আপনাকে টাকা দেন, তাহলে সেটা ইন্টারেস্ট হয়ে যাবে বলে আমার মনে হয়, এবং এটা প্রকাশ্যে জায়েজ নয়। যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত, ফতোয়া আলেমদের মাধ্যম থেকে আপনারা নেবেন। কেন না, আমি কিছুদিন থেকে শুনছি যে হাওড়া জেলায় বেশ কিছু জায়গায় কিছু ছেলেরা মানি মার্কেট বা শেয়ার মার্কেট টাইপের কোনো মার্কেটিংয়ের কাজ করছে, এবং যারা এইরকম একটা প্রচার চালাচ্ছে যে ভাইজান এই বিষয়টা জানেন। এবং আমাকে হাওড়া জেলার বেশ কয়েকজন লোক আমাকে এই বিষয়ে কয়েকদিন আগে প্রশ্ন করেছেন, আমি তাদেরকে সরাসরি বলেছি যে শেয়ার মার্কেট একটা আলাদা জিনিস, আর শেয়ার মার্কেটের নামে টাকা তুলে টাকা রিটার্ন করা এগুলো একটি অন্য ধরনের বিজনেস, যেগুলো প্রায় টাইম মানুষ ঠকেছে। আমাদের দেশে এর পূর্বেও এইরকম করে বাজার থেকে টাকা তোলা এবং এই টাকাকে ড্রপ করা, টাকা লস হওয়া আমাদের দেশে ভুরি ভুরি ঘটনা আছে। সুতরাং এরকম কোনো ঘটনার সাথে অবশ্যই আমরা কোনো দায়বদ্ধতা নেব না। আপনার টাকা আপনি দিয়েছেন, আজ পর্যন্ত আমাকে কেউ প্রশ্ন করেননি, ফলে আমি কাউকে অভিমত দিইনি। কিন্তু বাজারে কেউ অপপ্রচার ছড়ালে সেটা অন্য কথা। চেষ্টা করবেন শেয়ার মার্কেট করুন, শেয়ার বুঝুন, কেননা আগামীতে একটা দুনিয়া আসছে যেখানে শেয়ারের খুব ভ্যালু হবে। তো আমি ইউথদেরকে ইন্সপায়ার করি যে তোমরা শেয়ার মার্কেটটা শেখো। আজকের দিনে যে আলেম ওলামারা এই বিষয়ে কথা বলছেন,
তারা 20 বছর পর আর কথা বলবেন না। আজকে আমার এই কথাটা যদি মনে হয় যে আমি বাড়তি বলছি, আপনারা কলম কাগজ নেন, নিয়ে লিখে রাখুন। 2024 আমি বলছি 2034 আস্তে আস্তে যে আলেম আজকে অবজেকশন করছেন তিনিও সেদিন বলবেন। এটা ঠিক এইরকম জিনিস। আজ থেকে 40 বছর 50 বছর আগে যারা রেডিওকে হারাম বলতেন, টিভিকে হারাম বলতেন, আজ কেউ রেডিও আর টিভি নিয়ে কথা বলছে না। ফলে এই জায়গাটা, এটা হারাম হয়েছে না হালাল হয়েছে আমি ওই প্রশ্নে যাব না, কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যারা এর ব্যাপকতা বুঝতে পারবে না যে শেয়ার একটা অনেক বড় একটা বিজনেস পলিসি, এবং মুসলিম সমাজ সবসময় কোনো নতুন জিনিসকে গ্রহণ করতে ভয় পায় বা চিরাচরিত সিস্টেমকে আঁকড়ে ধরার জন্য তারা সবসময় সমাজে পিছিয়ে থাকে। ফর এক্সাম্পল, ইংরেজরা যখন এসেছিল আমরা ইংরেজি শিক্ষা শিখিনি, এবং সবচেয়ে বড় ব্যারিয়ার ছিলেন, সবচেয়ে বড় বাধা ছিলেন আলেম সমাজ। আলেম সমাজ আমাদেরকে এই সময় ইংরেজি শিক্ষাকে হারাম ফতোয়া দিয়েছিলেন। পরিণতি আমরা 100 বছর পিছিয়ে গিয়েছিলাম। আর তথাকথিত যারা হিন্দু সমাজ ছিল বা যারা শিডিউল কাস্ট CST, তারা ইংরেজি শিক্ষাটাকে দ্রুত গ্রহণ করার ফলে তারা আমাদের থেকে 100 বছর এগিয়ে গিয়েছিল। ফলে আমি সবসময় আপনাদেরকে বলবো যে নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন সিস্টেমকে গ্রহণ করুন, জানুন। তবে হ্যাঁ, শর্টকাটে টাকা ইনকাম করার পন্থা কখনোই গ্রহণযোগ্য নয়। যেটা আপনাদের জন্য জরুরি তা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন মানি মার্কেটের বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি করে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন। তবে কোনো টাকা একেবারে 100% অ্যাসিওর করে যদি কেউ দেয়, তাহলে জেনে নিন যে এই টাকা কখনোই আপনার প্রফিট হতে পারে না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে। আমি অনেক কমেন্ট, ভাইজান রাজ্যের বিভিন্ন প্রশ্ন দিয়েছেন। এক ভাই আমাদের প্রশ্ন করেছেন, আর দারুণ প্রোগ্রাম, এগিয়ে চলুন ভাইজান, সাথে আছি, পাশে রয়েছি। লতিফ রহমান সাহেব, ধন্যবাদ লতিফুর সাহেব। আমি আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই, এবং আমি আপনাদের কাছে ধন্যবাদ আপনাদেরকেও জানাই যে আপনারা এত সময় ধরে আমাদের পাশে আছেন। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা আমাদের প্রত্যেকের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ নিয়ে যাই, এবং অভিনন্দন, শুভেচ্ছা নওশাদ আলী, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে আপনাদের সকলকে আবার একবার ধন্যবাদ জানাই। যদি আমাদেরকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমি আসলে আমার কাছে প্রশ্নগুলো কমেন্টে আসছে না, অনেকদিন লাইভে বসিনি তো, হ্যাবিচুয়েট হওয়া ছেড়ে দিয়ে গেছে। আমি কত মিনিট হলো বলো তো? আধ ঘন্টা হয়ে গেছিলো। আমি তাহলে প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি না, কিছু নতুন প্রশ্ন থাকলে আমাকে দাও। ভাই আপনার মাদ্রাসার খবর কি ভাই? আল মুকাদ্দির জি, মুক্তাদির বলো না কি ভাই, মুক্তাদির সাহেব, ভালো মাদ্রাসার খবর। আপনারা কখনো পারলে মাদ্রাসায় এসে ভিজিট করুন। ইব্রাহিম ভাই, ভাইজান মুম্বাইতে কবে আসবেন? মুম্বাইতে এখন যাওয়ার প্রোগ্রাম নেই, যদি কোনো দিন যাই আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করব। আর সবচেয়ে বেশি কথা, মূল্যবৃদ্ধি নিয়ে কি কথা? মূল্যবৃদ্ধি নিয়ে কিছু বলার নেই। আমরা মূল্যবৃদ্ধি আমাদের হাতে নেই, ফলে মূল্যবৃদ্ধি নিয়ে আমরা কিছু বলতে পারবো না। যেটুকুন বলার সেটা হচ্ছে যে আমাদেরকে সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন না করতে পারলে আমরা কখনোই এগোতে পারবো না। আর যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে আমাদের ছেলেরা যে কাজ করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আর কোন প্রশ্ন আছে? আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা বলে আমি বিদায় নেব, তা হচ্ছে যে আগামী 15 অগস্ট আমাদের হলদিয়া সিটি সেন্টারে একটি প্রদর্শনী হবে। 15 আগস্ট আমরা বিভিন্ন ধরনের মানুষদেরকে ইনভাইট করেছি। আপনারা প্রত্যেকে আসুন 15 অগস্ট সিটি সেন্টার, হলদিয়া সিটি সেন্টার অফিসের সামনে। ওখানে আমরা আমাদের কর্মসূচি, কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলবো, এবং পরিশেষে ওখানে কিছু সারপ্রাইজ আছে। আমাদের ছেলেরা বিভিন্নভাবে
যে কাজ করছে সেগুলো নিয়ে তারা সেদিন প্রদর্শনী করবে। আপনাদের সকলের কাছে দোয়ার আকাঙ্ক্ষা রাখি এবং লক্ষ্য রাখুন, আমাদের উপর নজর রাখুন। এবং যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনারা আমাদের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় করবেন। ধর্মীয় ভাবনা চিন্তা নিয়ে কোনো কথা বলার নেই আমার। একটি কথা বলি যে ধর্মীয় ইস্যু খুব সেনসিটিভ ইস্যু, যেখানে কোনো কথা বলা খুব কষ্ট। তবে এটা মাথায় রাখুন, ওলামা সম্প্রদায় ধর্মকে নিজের মতন করে ব্যবহার করছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা এই কাজ করছেন। পরিণতি উম্মাহ বিভক্ত হয়ে আছে, ফলে উম্মতকে জুড়তে গিয়ে যা করার তাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজ ভালো থাকবে। আর 15ই আগস্টের প্রোগ্রামে নিয়ে বলে দিয়েছি। আর সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। এইবার যে প্রশ্নগুলো আছে এতে আমরা যদি কিছু প্রশ্ন আমি ছেড়ে যাই, আমরা বেছে কিছু প্রশ্ন রাখবো। এরপরে পরিকল্পনা করছি যে আমি একদিন আগে আপনাদেরকে লাইভে জানিয়ে দেব এবং আপনারা সেই লাইভে আপনাদের প্রশ্নগুলো গুছিয়ে আমাকে প্রশ্নগুলো করে দেবেন। তাহলে আমি পরের দিন এসে আপনাদের সওয়াল জবাবের কাছে বসবো। তাহলে আমার জন্য মনে হয় একটু সুবিধা হয়, কারণ আমি আজকে লাইভে কোনো প্রশ্নই দেখতে পাচ্ছি না। ছেলেরা একটু লিখে দিচ্ছে, ওই প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। কলকাতার নবনির্বাচিত কলকাতার যে কমিটি হয়েছে, স্টেট কমিটিকেও ধন্যবাদ জানাই। স্টেট কমিটি কলকাতার খুব ভালো, আমাদের পশ্চিমবঙ্গের স্টেট কমিটি খুব ভালো কাজ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে এসেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।